দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হু ইজ জওহরলাল নেহেরু? জওহরলাল নেহেরু কে, সেটা কি তোদের কোনো আইডিয়া আছে? দেখ, জওহরলাল নেহেরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতের। 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছে। তারপরে প্রথম যে প্রধানমন্ত্রী হয়েছিল সেটা কে ছিল? জওহরলাল নেহেরু। ওকে, দেখ প্রথমে আমরা জওহরলাল নেহেরু সম্পর্কে কিছু পড়বো, বইয়ের দিকে সবাই মন দিয়ে দেখবি। ওকে, পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন, গ্রেট মানে কি বিখ্যাত, পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন বিখ্যাত ফ্রিডম ফাইটার। ফ্রিডম মানে কি রে? স্বাধীন। আর ফাইট মানে কি? যুদ্ধ করা। তো প্লে মানে কি? খেলা। প্লেয়ার মানে কি? যে খেলে। তাহলে ফাইট মানে যদি যুদ্ধ করা হয়, ফাইটার মানে কি? যে যুদ্ধ করে। তাহলে দেখ, জওহরলাল নেহেরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার। জওহরলাল নেহেরু ছিলেন একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। ওকে, মানে যে স্বাধীনতার জন্য যুদ্ধ করতো। যুদ্ধ বলতে ছড়া কাটালে যুদ্ধ করতে দেননি, এরা হচ্ছে যে অফিসিয়ালি মানে সব প্ল্যানিং করতো যে কীভাবে আমাদেরকে ইংরেজদের বিরুদ্ধে লড়তে হবে। অ্যান্ড ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং প্রথম প্রধানমন্ত্রী আমাদের স্বাধীন ভারতের। আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। তো সেই 47 খ্রিস্টাব্দের পরে প্রথম যে প্রধানমন্ত্রী আমাদের ভারতে হয়েছিল সেটাকে জওহরলাল নেহেরু। এখন প্রধানমন্ত্রী কি? হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি অ্যাকচুয়ালি একজন নেতা ছিলেন বলতে পারো। এখন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম যে নেতা আছে, তিনিও এরকম টাইপেরই নেতা ছিলেন। কিন্তু তিনি একজন ভালো লেখকও ছিলেন। ওকে, হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ সাম অফ হিজ নোটেড ওয়ার্ডস, মানে তার নিজের মানে তার যে লেখাগুলো, সেই লেখাগুলো এখানে দিচ্ছে। দেখ, ডিসকভারি অফ ইন্ডিয়া একটা তার লেখা, তারপরে গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি একটা তার লেখা, অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি রে? বায়োগ্রাফি মানে কি জানিস? বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। ধর এই পরে প্রচুর বড় বিখ্যাত একজন কিছু হয়ে গেল, ধর সায়েন্টিস্ট হয়ে গেল, ভারতের জন্য অনেক কিছু করলো, ঠিক আছে। আমি কি করব? আমি একজন ধর লেখক, আমি এর যে জীবনীটাকে লিখলাম, ওর বাড়িতে গেলাম, ওদের ফ্যামিলির সাথে কথা টথা বললাম, দিয়ে সব ছোটোবেলার গল্প জানলাম, দিয়ে ওর একটা জীবনী লিখলাম, ওটাকে কী বলা হবে? বায়োগ্রাফি। ওর গল্প আমি লিখেছি, এটা বায়োগ্রাফি। আর অটো মানে কি? নিজে। যখন মানে ও নিজের গল্পটাই লিখবে, নিজে। ধরো এখন বৃদ্ধ মানুষ হয়ে গেছে, ছোটোবেলা থেকে সব যে ঘটনাগুলো ওর সাথে ঘটছে সেগুলো নিজে লিখছে, কারণ জানে কি যে আমার জীবনীটা অন্যরা যদি পড়ে আরও মোটিভেশন পাবে। তো সেই জন্য ও হয়তো নিজের গল্পটা নিজেই লিখছে, সেটাকে কী বলা হয়? অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি বুঝতে পারছো? তাহলে বায়োগ্রাফি কী জিনিস? যখন ওর গল্প আমি মানে অন্য কেউ লিখবে, আর যখন নিজের গল্প নিজে লিখবে সেটা অটোবায়োগ্রাফি। অটো মানে নিজে। দেখ, হিজ অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, মানে তার কিছু গুরুত্বপূর্ণ কাজ। ডিউরিং দ্য লেট 1920s, মানে 1920 খ্রিস্টাব্দ, 20 শতাব্দীর শেষের দিকে, 20 শতাব্দী না, এটা 20 দশক। ওকে, 1920 দশকের শেষের দিকে হি রোট, রাইট মানে লেখা, রোট মানে কি? লিখেছিল। হি রোট, সে লিখেছিল আ সিরিজ অফ লেটার্স। সিরিজ মানে কি? সিরিয়াল কথাটা তোরা শুনছো তো? সিরিয়াল মানে কি? যেটা পরপর হয়। সিরিজ মানে কি? যেই মানে পরপর তিনি কিছু চিঠি লিখেছিলেন, সিরিজ অফ লেটার্স, কিছু চিঠি তিনি পরপর লিখেছিলেন। টু হিজ ইয়াং ডটার, টু হিজ, কাকে তিনি চিঠিগুলো লিখেছিলেন? তার তরুণী মেয়েকে। জওহরলাল নেহরুর মেয়ে কে ছিল? কেউ? ইন্দিরা। দেখ, বলছি যে সে লেটারগুলো কাকে পাঠাতো? টু হিজ ইয়াং ডটার ইন্দিরা। ইন্দিরা মানে ইন্দিরা গান্ধী। টু শেয়ার হিজ আইডিয়াস, কেন তাকে, তার মেয়েকে তিনি লেটারগুলো লিখতেন, চিঠিগুলো লিখতেন? টু শেয়ার হিজ আইডিয়াস, তার হচ্ছে যে ধারণা বা তার যে জ্ঞান, তার যে চিন্তাভাবনা, সেগুলোকে শেয়ার করার জন্য, দেওয়ার জন্য তার মেয়েকে। তোরা যখন এখন বাড়িতে থাকুক, তোর বাবা ধর বাইরে থাকে, তোর বাবার সাথে তোর মানে তোর কানেকশান কীভাবে হয়? কী দিয়ে? চিঠি লিখে? ফোন দিয়ে। ফোন নিয়ে তো কথাবার্তা হয়। তখনকার সময় ফোন ছিল না, তখন কী করতো? চিঠি লিখতো। ওকে, আর তার যে মানে দেখ, তোর বাড়িতে তোদের বাবা মায়েরা কী করে? তোদের দিকে অনেক কিছু গল্প শোনায়, তোদের দিকে বিভিন্ন মানে যাদের ধর একটু বাবা মা জানে, তার দিকে বিভিন্ন সাবজেক্টের ব্যাপারে বলে যে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল, এইসব বলে। তো সেরকমই জওহরলাল নেহরু তার মেয়েকে এইসব শেখাতে চাইতো, কিন্তু সমস্যাটা কি? তখন ফোন ছিল না, তখন তারা কী করতো? ওই চিঠি লিখে তার মেয়েকে পাঠাতো। থটস, আইডিয়াস। থটস মানে কি? চিন্তা ভাবনা। আইডিয়া মানে ধারণা, আর থটস মানে চিন্তা ভাবনা। অ্যান্ড নলেজ, নলেজ মানে কি? জ্ঞান। ওকে, উইথ হার মানে তার সাথে, মানে তার মেয়ের সাথে তিনি, জওহরলাল নেহরু তার মেয়ের সাথে তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান শেয়ার করতেন। শেয়ার মানে ভাগ করে নিতেন। দিস লেটার্স, দিস মানে কি? এইগুলি। তোরা একটা ওয়ার্ড শুনছিস তো, দিস। দিস মানে কি? এটি, দিস ইজ মাই ব্যাগ, এটা আমার ব্যাগ।
ওকে, সেরকমই THESE, দিস মানে এগুলি। আমি যদি বলি এগুলো আমার স্টুডেন্ট, এগুলি আমার স্টুডেন্ট, তাহলে কি বলবো? দিস আর মাই স্টুডেন্টস। ওকে, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ওরা শিখবি। দিস লেটার্স, এই চিঠিগুলো, ওয়ার লেটার, LATER, লেটার মানে কি পরে। দিস লেটার্স মানে এই চিঠিগুলো, লেটার মানে কি পরে। আমার মুখের দিকে না, সবাই বইয়ের দিকে তাকা ভালো করে, প্রত্যেকটা ওয়ার্ডের দিকে তাকা। দিস লেটার্স মানে এই চিঠিগুলো, ওয়ার লেটার কম্পাইলড মানে এই চিঠিগুলো পরে কি করা হয়েছিল? জোড়া হয়েছিল। কম্পাইল মানে জোড়া হয়েছিল ইনটু আ বুক, একটা বইয়েতে। মানে এই চিঠিগুলো তিনি যে তার মেয়েকে লিখেছিলেন, সেই চিঠিগুলোকে এক জায়গায় করে একটা বই বানানো হয়েছিল, রাইট? টাইটেলড লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, মানে সেই বইয়ের নাম কি দেওয়া হয়েছিল? লেটার্স ফ্রম আ ফাদার, মানে একজন বাবার চিঠি, টু হিজ ডটার, তার মেয়েকে। বুঝতে পারছো বইয়ের নাম কি ছিল? দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্ট ফ্রম দ্য বুক, মানে এই যে বর্তমানে তোদের গল্পটা দেওয়া হয়েছে, এই গল্পটা সেই বই থেকেই দেওয়া হয়েছে। তাহলে এই যে গল্পটা তোরা পড়তে যাচ্ছ, এই গল্পটা কীভাবে তৈরি হয়েছে বুঝতে পারছো? হ্যাঁ, জওহরলাল নেহরু নিজে এই গল্পটা লিখেনি এখানে। জওহরলাল নেহরু তার মেয়েকে চিঠি লিখেছিল, সেই চিঠিগুলো থেকে একটা বই বানানো হয়েছিল। পরে বই সে নিজে বানায়নি, অন্য লোকরা বানিয়েছে। তারপর সেই বই থেকে তোদের সিলেবাসে একটা ছোট করে নিয়ে তোদের সিলেবাসে দেওয়া আছে। ওকে, হোয়েন ইউ অ্যান্ড আই, ইউটা কিরে তোরা 6 আর 5 পড়ছো, ইউটা কোন পার্ট অফ নাউন না প্রোনাউন? প্রোনাউন। আর আই হচ্ছে প্রোনাউন। একটা বাক্যে যখন হচ্ছে যে একটার বেশি প্রোনাউন থাকবে, ধর তুমি এবং আমি, এটা আমরা বাংলাতে এরকম বলে দিই তো, আমি তুমি, তুই আর আমি, বা আমি আর তুই, চল মেলা যায়, যে কোনো একটা বলে দিই, আমরা বাংলা অত কেয়ার করি। কিন্তু ইংলিশের গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা রুল ফলো করতে হয়, সেটা হচ্ছে 2, 3, 1। প্রথমে সেকেন্ড পার্সন মানে ইউ, তারপরে থার্ড পার্সন মানে হি, সি, ইট বা কারো নাম, তারপরে হচ্ছে যে আই। ওকে, তাহলে হি, সি এগুলো কি থার্ড পার্সন তো, রাইট? তার আগে কি বসাতে হবে? টু, মানে ইউ, তারপরে আই। তাহলে দেখ, প্রথমে ইউ বসেছে, তারপরে আই বসেছে, এই মানে 2, 3, 1 এই রুল অনুযায়ী। হোয়েন ইউ অ্যান্ড আই, যখন তুমি এবং আমি আর টুগেদার থাকি একই সাথে, সবাই বইয়ের দিকে দেখবি ভালো করে। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুমি এবং আমি থাকি একই সাথে। ইউ অফেন, অফেন মানে কি প্রায়, প্রায়শই, রাইট? ইউ অফেন মানে তুমি প্রায়, আস্ক মানে জিজ্ঞাসা করো, মি মানে কি আমাকে। যখন তুমি আর আমি একসাথে থাকি তখন প্রায় তুমি আমাকে জিজ্ঞাসা করো কোয়েশ্চেন্স মানে কি প্রশ্ন। ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেন্স, তুমি প্রায় আমাকে জিজ্ঞাসা করো বিভিন্ন প্রশ্ন। অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিসের ব্যাপারে। অ্যাবাউট মেনি থিংস মানে অনেক জিনিসের ব্যাপারে। অ্যাবাউট মানে কি রে? ব্যাপারে তো। আর মেনি থিংস মানে অনেক জিনিস, অনেক জিনিসের ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। অ্যান্ড আই, এবং আমি, ট্রাই টু আনসার দেম। ট্রাই মানে কি রে? চেষ্টা করা। আই ট্রাই মানে আমি চেষ্টা করি, টু আনসার দেম মানে সেগুলোর উত্তর দেওয়ার। যখন তোরা ছোটো ছিলি, তোরা বিভিন্ন জিজ্ঞাসা করতিস না, বাবা ওটা কী গো, ওটা কী? দেখবি বাচ্চারা যারা থাকে তারা প্রচুর এটা নিয়ে বিরক্ত করে, এবং মা বাবারা বিরক্ত হয়ে যায়, তুই চুপ করতো, রাইট? কিন্তু এটা অ্যাকচুয়ালি কি উচিত? অ্যাকচুয়ালি বাচ্চার মানে যে কৌতূহল এসতেছে, এটা তো একটা ভালো জিনিস, রাইট? তো সেটা তোরা বোঝার চেষ্টা করবি। তোদের যদি পাড়াতে কোনো ভাই বোনরা সবসময় এরকম কোশ্চেন করে যে ওইটা ওই রকম আলো জ্বলতেছে কেন আকাশে, তোরা বুঝাবি, বলবি বাচ্চাদেরকে, বলবি ও এখন জানার দরকার, পরে জানবি, এরকম বলিস না, রাইট? তোরা বলবি। তো কী বলছে যে অ্যাবাউট মেনি থিংস অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি চেষ্টা করতাম সেগুলোর উত্তর দেওয়ার, রাইট? নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি আছো কোথায়? মুসৌরিতে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি আছি এলাহাবাদে। তাহলে সে কোথায় আছে? তার মেয়ে কোথায় আছে? মুসৌরিতে। আর তার বাবা কোথায় আছে? এলাহাবাদে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা ভারতের ম্যাপের উপর দিকটা তো, এখানে দেখ, এখানে যে উত্তরপ্রদেশ বলে একটা রাজ্য আছে, ওখানে একটা জায়গা হচ্ছে এলাহাবাদ, এই জায়গাটা। আর মুসৌরি জায়গাটা কি? মুসৌরি জায়গাটা হচ্ছে এখানে উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে, এই যে এই জায়গাটা, রাইট? এই জায়গাটা উত্তরাখণ্ড জায়গা আছে, এখানে একটা জায়গা আছে মুসৌরি, প্রচুর দারুণ দেখতে, পাহাড়ি এলাকা। তো তার মেয়ে কোথায় থাকে? মুসৌরিতে। আর তার বাবা কোথায় থাকে? এখানে এলাহাবাদে। তাহলে ডিস্টেন্স অনেকটা। তাহলে প্রত্যেকদিন যে এসে কথা বলতে হবে, বা সে প্রত্যেকদিন ট্রেনে করে যাবে আসবে বাবার সাথে দেখা করার জন্য। তাহলে তার মেয়ে থাকে এখন কোথায়? মুসৌরিতে। আর তার বাবা কোথায় থাকে? এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স, এখন তুমি যেহেতু মুসৌরিতে আছো, আমি আছি কোথায়? এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স মানে আমাদের মধ্যে আর এই কথাবার্তাগুলো হয় না। তাহলে তারা যখন একসাথে ছিল তখন তাদের মধ্যে কথাবার্তা হতো। যখন তারা দূরে চলে গেছে, তার বাবার মেয়ে, তখন তাদের সাথে আর কথাবার্তা হবে? মানে তখন তো এত ফোনের সিস্টেম ছিল না, ভিডিও কলিং ছিল না হোয়াটসঅ্যাপে। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই এম অ্যান এলাহাবাদ, উই ক্যানট হ্যাভ দিস টক্স, রাইট? এতটা বুঝতে পারলো। আই এম দেয়ার ফোর, দেয়ার ফোর মানে কি জিনিস জানো? দেয়ার ফোর মানে সেই জন্য,
তোরা বলিস না যে সেই জন্য আমি এখানে গিয়েছিলাম, তো দেয়ার ফোর মানে কি, সেই জন্যে। আই এম দেয়ার ফোর, আমি সেই জন্যে গোয়িং টু রাইট, আই এম গোয়িং টু রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোরা টেন্সে শিখবি। আই এম গোয়িং টু রাইট মানে আমি সেই জন্য লিখতে চলছি, টু ইউ মানে তোমাকে, ফ্রম টাইম টু টাইম মানে সময় মতো, মানে সেই জন্য আমি তোমাকে সময় মতো লিখতে চলছি, মানে কিছু লিখবো আর কি, এটাই বলতে চাচ্ছি যে সময় সময় আমি তোমাকে চিঠি লিখবো। শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আওয়ার আর্থ মানে আমাদের পৃথিবীর কিছু গল্প তোমাকে লিখে শোনাবো। আচ্ছা, তার মেয়ে যদি তার বাবার কাছে থাকতো তাহলে তার বাবা তাকে অনেক গল্প শোনাতো, যে এই পৃথিবীটা আমাদের কীভাবে সৃষ্টি হয়েছিল, এই পৃথিবীটা কীভাবে সৃষ্টি হয়েছিল, আর কি যে মানুষ কীভাবে বড় হয়েছে এই পৃথিবীতে, এই সব গল্পগুলো শোনাতো। ওকে, কিন্তু যেহেতু এখন তারা দূরে আছে, এই কথাগুলো তাদের মধ্যে চলতে পারেনি, সেই জন্য তার বাবা তাকে কী করবে, চিঠি লিখবে, রাইট। এবং চিঠিতে কি বলবে, শর্ট অ্যাকাউন্টস অফ স্টোরি অফ আওয়ার আর্থ আমাদের এই পৃথিবীর কিছু গল্প আমি তোমাকে বলবো। অ্যান্ড মেনি কান্ট্রিজ এবং অনেক দেশের ব্যাপারে তোমাকে বলবো। আমাদের পৃথিবীতে যতগুলো দেশ, মানে কটা দেশ আছে তোদের আইডিয়া আছে? মেনি কান্ট্রিজ, এবং আমি তোমাকে অনেক দেশের ব্যাপারেও গল্প বলবো এই চিঠির মাধ্যমে। গ্রেট অ্যান্ড স্মল, গ্রেট মানে কি বিখ্যাত, মানে যেই সব দেশগুলো প্রচুর বিখ্যাত, অ্যান্ড স্মল এবং ছোটোখাটো দেশের ব্যাপারেও বলবো। আচ্ছা, এখনকার বর্তমানে সব থেকে বড় বা পাওয়ারফুল দেশ কাদেরকে তোদের মনে হয় বল? আমেরিকা, আর রাশিয়া, আর এশিয়া, এশিয়া একটা দেশ, এশিয়া তো মহাদেশ। আর আমি তোমাকে শোনাবো বিখ্যাত দেশের ব্যাপারে, বিখ্যাত দেশ মানে যেগুলো সব থেকে পাওয়ারফুল বা বড় দেশ, এবং ছোট দেশের সম্পর্কেও আমি তোমাকে বলবো। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড মানে আমি তোমাকে বড় দেশের ব্যাপারে বলবো, আমি তোমাকে ছোট দেশের ব্যাপারে বলবো। ইনটু হুইচ মানে যেটাতে, ইট ইজ ডিভাইডেড মানে এই পৃথিবীটা ভাগ হয়ে আছে, এই পৃথিবীটা অনেক ভাগে ভাগ আছে, তো অনেক দেশের মধ্যে ভাগ আছে। তো তোকে দেখালাম যে এইখানে দেখ কত দেশ আছে, শুধু এই এশিয়া মহাদেশে এখানে অনেক দেশ আছে, সরি এইখানে দেখ, এইখানে এশিয়া শুরু হয়েছে, এখানটা এশিয়া কত দেশ আছে, এখানে ইউরোপ, এখানে কত দেশ আছে ছোটো ছোটো, এইটা আফ্রিকা পুরো, এখানে কত দেশ আছে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এখানে ওসিয়ানিয়ায় কিছু কিছু দেশ আছে ছোটো ছোটো, তারপর এখানে বড় সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাতে তো অনেক দেশ আছে। তাহলে এত যে বড় বিশ্বের মধ্যে প্রচুর দেশ আছে, তো কোনো দেশ অনেক বড় বা বিখ্যাত পাওয়ারফুল, আবার অনেক দেশ আছে ছোটো ছোটো, যেমন এইখানে যে কিছু কিছু দেশ আছে আফ্রিকাতে প্রচুর গরিব, রাইট। তো এইসব তার বাবা তাকে কী বলতেছে, যে আমি তোমাকে যে গল্পগুলো শোনাবো সেগুলো হচ্ছে যে শুধু বড় দেশের ব্যাপারে নয়, আমি তোমাকে শোনাবো বড় দেশের ব্যাপারে এবং ছোট দেশের ব্যাপারে, যেটাতে আমাদের এই পৃথিবীটা বিভক্ত আছে। ইউ হ্যাভ রেড, ইউ হ্যাভ রেড মানে কি তুমি পড়েছো, ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউ হ্যাভ রেড মানে তুমি পড়েছো, আর লিটিল মানে একটু একটু, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি ইংল্যান্ডের ইতিহাসের ব্যাপারে। আচ্ছা, ইংলিশ হিস্ট্রি মানে ভাবিস নিজে ইতিহাস যেটা ইংলিশে লেখা থাকে। ইন্ডিয়ান হিস্ট্রি মানে কি ভারতীয় ইতিহাস, তো সেরকম যারা ইংল্যান্ডে থাকে তাদের দিকে বলা হয় ইংলিশ, আমাদেরকে কি বলা হয় ইন্ডিয়ান, তো সেরকম যারা ইংল্যান্ডে থাকে তাদের দিকে কী বলা হয় ইংলিশ, তাদের ইতিহাসকে কী বলা হয় ইংলিশ হিস্ট্রি। আমাদের যেমন ইন্ডিয়ান হিস্ট্রি বলি, ইংল্যান্ডের হিস্ট্রিকে কী বলা হয় ইংলিশ হিস্ট্রি। তুমি ইংলিশ হিস্ট্রি সম্পর্কে একটু একটু জানো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি এবং ভারতীয় ইতিহাস সম্পর্কেও একটু একটু জানো। এটা কে কাকে বলতেছে? জওহরলাল নেহরু বলতেছে তার মেয়েকে ইন্দিরা গান্ধীকে, যে তুমি ইংলিশ হিস্ট্রিও জানো একটু, ভারতীয় ইতিহাসও জানো। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড, বাট মানে কিন্তু, ইংল্যান্ড ইজ মানে ইংল্যান্ড হয় অনলি এ লিটিল আইল্যান্ড একটা ছোট্ট দ্বীপ মাত্র। তোরা যদি ম্যাপে দেখিস ইংল্যান্ড কোথায় আছে তোরা কেউ বলতে পারবি? এই ম্যাপের ইংল্যান্ডটা কোথায় আছে? এটা গোটা বিশ্বের ম্যাপ, রাইট। এই বিশ্বের ম্যাপে যদি দেখ কত দেশ আছে, এইখানে ইউরোপেই কত দেশ আছে, এখান থেকে এরকম জুম করতে করতে থাকলে দেখতে পাবি এখানে একটা ছোট্ট দেশ আছে, এই জায়গাটায়, সেটার নাম হচ্ছে ইংল্যান্ড। তাহলে দেখ গোটা বিশ্বের মধ্যে এটা কতটুকু একটা অংশ বলতো, রাইট। তাহলে জওহরলাল নেহরু তার মেয়েকে বলতেছে যে তুমি একটু একটু ইংলিশ হিস্ট্রি জানো এবং একটু একটু ভারতীয় ইতিহাস জানো, কিন্তু ইংল্যান্ড মানে ইংল্যান্ড যে দেশটা ইজ অনলি আ লিটিল আইল্যান্ড একটা ছোট্ট মাত্র দ্বীপ। আইল্যান্ড মানে কি, যার চারপাশে জল দিয়ে থাকে, তো জল ঘেরা থাকে, সমুদ্র থাকে। তো বলছে যে ইংল্যান্ড মাত্র ছোট্ট একটা মাত্র দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া এবং ভারত দো আ বিগ কান্ট্রি, দো মানে কি যদিও, দো মানে যদিও, ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, ইন্ডিয়া বড় দেশ। তো এই দেখ ভারতের ম্যাপে দেখ, এখানে ইংল্যান্ডকে কতটুকু দেখা যাচ্ছে আর ভারতকে কত বড় দেখা যাচ্ছে, তাই তো। এইখানে ইংল্যান্ডের জনসংখ্যা যতটা, আমরা ভারত একটা দেশেই তার সাথে কম্পিটিশান করি, সরি ইংল্যান্ড বলি, গোটা ইউরোপে যত জনসংখ্যা আছে, আমরা ভারতে এইটুকু মানে একটা দেশের মধ্যেই আমরা ইউরোপের সাথে কম্পিট করি, যে মানে কম্পিটিশান করি যে কাদের জনসংখ্যা বাড়বে আগে, রাইট। আমাদের ভারতের জনসংখ্যা বর্তমানে কত কে বলতে পারবি?
দেখ বলছে যে বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া দো আ বিগ কান্ট্রি, ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দিস আর্থস সারফেস। ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, কিন্তু ইন্ডিয়া ইজ আ স্মল পার্ট, ইন্ডিয়া হয় একটা ছোট্ট অংশ। ইন্ডিয়া আমাদের কি মনে হয় ইন্ডিয়া অনেক বড় একটা দেশ, কিন্তু জওহরলাল নেহরু বলতেছে যে ইন্ডিয়া যদিও একটা বড় দেশ, কিন্তু এটা ছোট্ট একটা অংশ অফ দিস আর্থস সারফেস। অ্যাপোস্ট্রফি এস কোথায় থাকে রে? যখন এর বোঝায়। তোর নাম কি? সৌমেন। আমি যদি বলি সৌমেন অ্যাপোস্ট্রফি এস, সৌমেনস ব্যাগ, তাহলে কি বলা হবে এটা বাংলা? সৌমেন এর ব্যাগ। ওকে, তাহলে আর্থ সারফেস, সারফেস মানে এই যে মাটিটাকে বোঝায়, তল, রাইট? আর্থ সারফেস মানে কি? পৃথিবীর ভূমিখণ্ড বা তল, ভূভাগ যেটাকে বলা হয়। তাহলে দেখ বলছে যে যদিও আমাদের ভারত অনেক বড় একটা দেশ, কিন্তু এই পৃথিবীর মধ্যে একটা ছোট্ট একটা অংশ মাত্র। তোদের এই ভারতকে দেখে অনেক বড় মনে হয় আমাদের, তো কিন্তু যদি তোরা গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে দেখু, ঠিক আছে, তখন দেখ কত বড় বড় দেশ আছে। আমেরিকা ভারতের থেকে কত বড়, রাশিয়া তো এত বড় দেশ যে বিশ্বের কেউ মানে তার সাথে তার কম্পিটিশনই নেই। পুরো ইউরোপ থেকে শুরু করে এই পাশে চায়নার এই পাশ পর্যন্ত কত বড় দেশ। ভারতকেও আমাদের অনেক বড় মনে হয়, কিন্তু পৃথিবী যে গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে ভারতটা একটা মাত্র ছোট্ট অংশ, রাইট? কে তো বুঝতে পারলো না? ভারতকে আমাদের অনেক বড় দেশ মনে হয়, কিন্তু গোটা পৃথিবীর মানে পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখে থাকি, তাহলে দেখ গোটা পৃথিবীতে ভারত একটা ছোট্ট মাত্র অংশ তো, হ্যাঁ? তাই জওহরলাল নেহরু বলতেছে যে যদিও আমরা মনে করি যে আমাদের ভারত অনেক বড় দেশ, কিন্তু এটা পৃথিবীর একটা ছোট্ট অংশে অবস্থিত। ইফ উই ওয়ান্ট টু নো, ইফ মানে কি রে? যদি, ইফ মানে যদি, উই মানে আমরা, ওয়ান্ট মানে চাওয়া, ইফ উই ওয়ান্ট মানে যদি আমরা চাই, টু নো মানে জানতে, সামথিং মানে কিছু, যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর গল্পের ব্যাপারে, এই পৃথিবীর গল্প, আমরা এই পৃথিবীর গল্প কোন সাবজেক্টে পড়ে থাকি রে? কোন সাবজেক্টে আমরা পৃথিবীর গল্প পড়ি? ভূগোল। আমরা মানুষের গল্প কোন সাবজেক্টে পড়ি? ইতিহাস। তাহলে বলছে জওহরলাল নেহরু বলছে যে ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা কিছু জানতে চাই, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর গল্পের ব্যাপারে, অফ আওয়ার্স মানে আমাদের, যদি আমাদের এই পৃথিবীর গল্পের ব্যাপারে আমরা কিছু জানতে চাই, উই মাস্ট থিঙ্ক মানে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ মানে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে গোটা গোটা মানে সমস্ত দেশের ব্যাপারে। আমরা যদি দেখ জওহরলাল নেহরু কী বলতে চাচ্ছি, যে আমরা শুধুমাত্র এতটুকু দেশের ব্যাপারে ইতিহাস পড়ে আমরা ভাবছি আমরা অনেক কিছু জ্ঞান মানে লাভ করে গেছি, কিন্তু এই যে গোটা পৃথিবীর তো মানুষ, সবাই তো মানুষ, গোটা পৃথিবীতে যত হিউম্যান সেপিয়েন্স আছে, হোমো সেপিয়েন্স আছে, মানে যত হিউম্যানস আছে তারা তো সবাই মানুষ, কিন্তু আমরা শুধু যদি এই ভারতের মানুষের গল্পটাই পড়ে নিই, তাহলে হচ্ছে কি আমাদের জ্ঞান লাভ হয়ে গেল? হবে না। তো বলছে যে ভারত একটা ছোট্ট মাত্র অংশ এই গোটা পৃথিবীর মধ্যে, তাহলে গোটা পৃথিবীর যে মানুষ আছে সেই সমস্ত মানুষের গল্প আমাদেরকে পড়তে হবে। ওকে, উই মাস্ট থিঙ্ক মানে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ মানে গোটা মানে সমস্ত দেশের ব্যাপারে, অ্যান্ড অল দ্য পিপলস এবং সমস্ত লোকের ব্যাপারে। আমরা শুধু ভারতীয় লোকের ব্যাপারে পড়লে হবে? গোটা বিশ্বের লোকের ব্যাপারে একটু জানতে হবে, যারা একটু বেশি দূর মানে জ্ঞান লাভ করতে চায়। তাহলে গোটা পৃথিবীর যে মানুষ আছে সেই সব মানুষ কোথা থেকে এলো? আমেরিকাতে এই যে তোরা অবাক হয়ে যাসনি যে এই যে ভারতে ইংরেজরা কেন এসেছিলো? যেমন ইংরেজরা ভারতে এসেছিলো, তেমন আমেরিকাতেও গিয়েছিল, অস্ট্রেলিয়াতেও গিয়েছিল, ব্রাজিলে হচ্ছে পর্তুগিজরা গিয়ে এমন শাসন করছে যে ব্রাজিল তাদের নিজেদের ভাষাও ভুলে গেছে। আমাদের ভারতের ভাষা আমরা তো বলি, ইংলিশটা আমাদের সাইড ল্যাঙ্গুয়েজ, কিন্তু ব্রাজিলে এতটা গভীর পরিমাণে শাসন করছে, কলোনিয়ালিজম ছিল, যে ইংরেজ মানে ব্রাজিলের লোক তাদের নিজেদের ভাষা নিজেদের কালচার সব ভুলে গেছে। ব্রাজিলের লোক কোন ভাষা বলে? পর্তুগিজ ভাষা বলে। ওকে, তো এইরকম আমেরিকাতে যে আদিবাসী সম্প্রদায়রা থাকতো তাদের দিকে ইউরোপ থেকে লোক গিয়ে সব মানে তাদের জায়গা নিয়ে গিয়ে ইউরোপের মানুষের মধ্যে অনেক রোগ ছিল, সেগুলো ছড়ে গেছে তাদের মধ্যে দিয়ে, তারা সব মারা গেছে লাখে লাখে লোক, তাদের সব জমি জায়গা কবজা করে নিচ্ছে। তারা তো আদিবাসী, তাদের হাতে অত অস্ত্র নেই, তারা হচ্ছে তাদের জমি জায়গা কবজা করে তারা হচ্ছে যে ওখানে সব ব্যবসা শুরু করে দিচ্ছে, সব মালপত্র নেওয়া শুরু করে দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো জানা কতটা ইন্টারেস্টিং তো গোটা বিশ্বে, কিন্তু আমরা যদি শুধু ভারতের ইতিহাস জেনে নেই আমাদের জ্ঞান মানে আধা আধুরা রয়ে যাবে। তো তাই জন্য সে তার মেয়েকে বলতেছে যে আমাদের গোটা বিশ্বের মানুষের ব্যাপারে জানতে হবে এবং সমস্ত দেশের ব্যাপারে জানতে হবে। দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট মানে আমাদেরকে সমস্ত মানুষের ব্যাপারে জানতে হবে যারা এই পৃথিবীতে বসবাস করেছে। ইনহেবিট মানে কি? বসবাস করা। ওকে, যারা এই পৃথিবীতে বসবাস করেছে তাদের সবার ব্যাপারে জানতে হবে। তাহলে এই গল্পটা আমরা কোন সাবজেক্টে পড়ি? মানুষের গল্প, ইতিহাসে, যে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছিল, মানুষরা কীভাবে তাদের জীবনযাপন কাটাতো, এখন কী অবস্থা এসছে, এগুলো আমরা সব পড়ি কোন সাবজেক্টে? ইতিহাসে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, মেয়ারলি মানে নিছক,
নট মেয়ারলি মানে নিছকভাবে নয় যে ওয়ান লিটল কান্ট্রি, মানে আমরা শুধু ছোট্ট একটা দেশের ব্যাপারে জেনে যাবো এরকম আমাদের মানে করলে হবে না। হোয়ার উই মে হ্যাভ বিন বোর্ন, যেখানে আমরা জন্মেছি, মানে সে তার মেয়েকে বলতেছে যে যেখানে আমরা জন্মেছি শুধু অতটুকু দেশের ব্যাপারেই আমরা জেনে যাব, সেটা আমাদের জ্ঞান অর্জন হবে না। আমাদেরকে সত্যিকারের জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকে সমস্ত দেশের ব্যাপারে জানতে হবে। ওকে।